হ্যালো। হ্যাঁ, আমি সুস্মিতা বলছি। আপনারা ভালো আছেন তো? আমিও ভালো আছি। আজকে তাইলে আমি ভিডিওটা শুরু করি। শুরু করার আগে আমি বলে নিই, আমার ভিডিওটা দেখে পছন্দ হলে আপনারা সাবস্ক্রাইব করবেন, কারণ আমি সাবস্ক্রাইবের জন্য আমাকে রিকোয়েস্ট করতে হবে, যাতে আমি সাবস্ক্রাইব পাই। কিন্তু আমি তো কিছুই বুঝতে পারছি না কারা কে কে দিচ্ছে, কী কী হচ্ছে, এবং ভিউয়ার যে আমি খুব একটা পাচ্ছি তাও না, ভিউয়ারও যথেষ্ট কম পাচ্ছি। অলরেডি আমি 6 মাস হয়ে গেছে আমি ভিডিও করছি। 100 প্রায় 35-36-এর পর্যন্ত হয়ে গেছে, কিন্তু কেন পাচ্ছি না আমি জানি না। কিন্তু আমি কনফিডেন্টলি করছি আমার ভিডিও, এটাই আমার সবচেয়ে আমার বড় একটা আমার দিক থেকে পজিটিভ পয়েন্ট আমি মনে করি। কারণ তবে শুধু একটাই, যে থাম্বনেলটা ভালো বড় করা যায়, কোনো অসুবিধে হয় না, কিন্তু টাইটেলটা দেওয়ার ক্ষেত্রে এতটাই শর্ট করতে বলছে ইউটিউব থেকে, যেটা খুব অসুবিধে হয়ে যাচ্ছে। শব্দ খুঁজে পাচ্ছি না। যে ধরনের আমরা ভিডিও তৈরি করছি ওই ধরনের ভিডিওতে না, মানে টাইটেল লেখা ভীষণ ডিফিকাল্ট, ওইটুকুনোর মধ্যে ভিডিও লেখা। কেননা 100টা ওয়ার্ডের মধ্যে 100খানা অ্যালফাবেট বা এরকম মধ্যে টোটাল 100টা হবে, তার মধ্যে করতে হচ্ছে। ঠিক আছে, দেখছি, আমি চেষ্টা করেই যাচ্ছি, ঈশ্বর যা করবে তাই হবে। ওকে, তাহলে আজকের আমাকে সাবস্ক্রাইব করুন না, এটাই আমার অনুরোধ। ঠিক আছে, তাহলে আজকে আমার টপিকটা হলো চীনাবাদাম বা চিনেবাদাম। চিনেবাদামটা কিন্তু আজকাল প্রত্যেক ঘরে ঘরে খাচ্ছে, এবং তার উপকারিতা সম্পর্কে মানুষ এতটা ওয়াকিবহাল হয়ে গেছে, যে কারণে চিনেবাদামটা সবাই খায়। আমার ঘরে তো 12 মাস 30 দিন চলে, মানে আমরা খাই, সেই হিসেবে বলছি। তাহলে চিনাবাদামটা হচ্ছে একটা শিম জাতীয় ফসল। আবার এদিকে বলছে এটা গাছ না, গাছ না হলে কি করে সেটা, সেখান থেকে একটা ন্যাচারাল প্রকৃতির থেকে তৈরি হচ্ছে, সেটা তো গাছ। গাছ মাট বলতে যেটা বোঝাচ্ছে বড়, সেটা না। তবে গাছটি ভোজ্য বীজের জন্য, এই গাছটা ভোজ্য বীজের জন্য জনপ্রিয়। ভোজ্য বীজ বলতে যেটা আমরা খাই। তাহলে শিম জাতীয় বলতে মানে উপরে যে কভারটা থাকে, ভেতরের যে বীজটা থাকে, এবং যে বীজটা উপকারী হিসেবে আমরা খাই, মেনলি বীজটা। হ্যাঁ, কিন্তু শিম জাতীয় তো প্রচুর আছে, যেমন বিনস আছে, বা আমরা যে শিমটা খাই, যেটাকে আমরা শিম বলি, হ্যাঁ, সেটা তো আমরা মানে মানে কচি কচি খাই, যেটাতে বিচিটা যাতে না ইয়ে হয়, কিন্তু এটা শিম জাতীয় ফসলের মধ্যেই পড়ছে, এবং ভোজ্য বীজ হিসেবে এটা আমাদের জনপ্রিয়, মানে লোকের কাছে প্রিয়। কেননা ভেতরে বাদামটা, বীজটাই তো আমরা খাচ্ছি। এটি একটি ছোট গাছ যা মাটিতে বড় হয়, ছোট গাছ যা মাটিতে বড় হয়। এটি হলুদ রঙের ফুল হয়, আর ফুলের ডিম্বাশয়টি মাটির নিচের দিকে বৃদ্ধি পেয়ে মাটির নিচে বাদামের সৃষ্টি হয়। মাটির নিচের দিকে বৃদ্ধি পেয়ে মাটিতে বাদামে সৃষ্টি হয়, নিচে বাদামের সৃষ্টি হয়। তাহলে নিচেতে হচ্ছে এটা। হ্যাঁ, আর এটার ওয়েদারটা হচ্ছে বলছে আর্দ্র এবং মানে উষ্ণ এবং আর্দ্র আবহাওয়াতে এর ফসলটা ভালো হয়। তাছাড়া সূর্যের পর্যাপ্ত পরিমাণে আলোর দরকার হয়। এছাড়া বলছে আমাদের একটা মাঝারি ধরনের, যেটা ন্যাচারাল বৃষ্টি, অতিরিক্ত না, নর্মাল বৃষ্টিপাত হলে এই ফসলটা ভালো হয়। আর আমরা চীনাবাদাম থেকে কিন্তু বাদাম তেল খাই। বাদাম তেলটা যথেষ্ট এখন বর্তমান বলতে দীর্ঘ বছর ধরেই দেখছি আমি জনপ্রিয় খুব। বাদাম তেলটা একটা ফ্যামিলি এক একটা তেল পছন্দ করে। কেউ সোয়াবিন তেল খায়, কেউ সানফ্লাওয়ার খায়, কেউ আপনার কি বলে सरसों का তেল, হ্যাঁ सरसों का তেল, সর্ষের তেল খায়। তারপরে কেউ বাদাম তেল খায়, বিভিন্ন রকম তেল আছে না। কেউ আবার অলিভ অয়েল খায়। অলিভ অয়েলটা তো খুবই এক্সপেন্সিভ, ডাক্তাররা এখন প্রেসক্রাইব করছে অলিভ অয়েলটা যদি খেতে পারা যায় সবচেয়ে ভালো, খুব কমের মধ্যেই। কিন্তু খুব এক্সপেন্সিভ বলে সাধারণ মানুষদের পক্ষে খুবই অসুবিধেজনক, যথেষ্ট মানে অসুবিধে সবসময়। তাও বলছি যতটা পারবেন খাবার চেষ্টা করবেন। ঠিক আছে, তাহলে আমরা
বাদাম তো দুরকমভাবে বাদামটা খাওয়া যায়, ভিজিয়েও খাওয়া যায়, আবার ভাজাও খাওয়া যায়। এখন ভাজা বাদাম বলছে, ভাজা বাদামে কি কি আছে? গুড ফ্যাট আছে, ফাইবার আছে, বিভিন্ন খনিজ পদার্থ আছে, ভিটামিনের একটা উৎস হিসেবে মনে করা হয় এই বাদামটা। হ্যাঁ, যা শরীরে কোলেস্টেরলের মাত্রা এবং শর্করা মাত্রা নিয়ন্ত্রণে রাখতে সাহায্য করছে। কোলেস্টেরল এবং শর্করার মাত্রা, রক্তের শর্করা মাত্রা নিয়ন্ত্রণে রাখতে এই ভাজা বাদামটা যথেষ্ট ভালো সাহায্য করছে এবং ওজনও কমায়। ভাজা বাদামটা ওজনটাও কমায় এবং এতে রোগ প্রতিরোধ ক্ষমতাটাও বাড়িয়ে দিচ্ছে। তাহলে আমাদের ভাজা বাদামে যথেষ্ট উপকারিতা রয়েছে। ভাজা বাদামে যে গুড ফ্যাট আছে বা ফাইবার আছে এবং ভিটামিনের উৎস হিসেবে আমরা যে বাদামটা খেয়ে থাকি, সেটার থেকে আমাদের কোলেস্টেরল এবং শর্করা মাত্রাটা নিয়ন্ত্রণে থাকে, ওজন কমাচ্ছে, রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়িয়ে দিচ্ছে, মস্তিষ্কে কার্যকারিতার ক্ষমতাটা বাড়াচ্ছে, ক্যান্সারের ঝুঁকিটা কমিয়ে দিচ্ছে। হ্যাঁ, ক্যান্সারের ঝুঁকি দিচ্ছে। তবে উচ্চ ব্লাড চাপের রোগীদের বলছে, যাদের হাই প্রেশার আছে বা যেটা হাই ব্লাড প্রেশার, যেটা বলছে হাই ব্লাড প্রেশারের রোগীদের বলছে লবণাক্ত ভাজা বাদামটা খাবেন না। বাদামে অনেক সময় টেস্টি করার জন্য নুন দিয়ে ভাজা হয়, সেটা খেতে না বলছে। সেটা মধ্যে কারণ সেটাতে সোডিয়াম থেকে যাচ্ছে, কারণ নুন থেকে আমি সোডিয়ামটা পেয়ে যাচ্ছি, সেই জন্য সেটা ব্লাড প্রেশার রোগীদের ক্ষতিকারক, যাদের উচ্চ রক্তচাপটা রয়েছে। আর এটা বলছে হাড় ও জয়েন্টে ব্যথাটাকেও ভালো করে, হাড় এবং যেটা জয়েন্ট পেন সেটাকেও ভালো রাখতে সাহায্য করে, ভালো ফ্যাট সরবরাহ করছে। এর মধ্যে বলছে গুড ফ্যাট, অর্থাৎ ভালো ফ্যাটটা রয়েছে এর মধ্যে বাদামে, যেটা আমাদের শরীরের জন্য এবং হার্টের রোগ থেকে আমাদেরকে অনেকটা, হার্টের ঝুঁকিটা কমাতে আমাদের অনেকটা সহায়তা করে থাকে। হ্যাঁ, হজম ক্ষমতাটা বাড়িয়ে দিচ্ছে এবং দাঁত যে ক্ষয়ে যায় অনেক সময়, দাঁতের ক্ষয়টাও কমিয়ে দিচ্ছে এই ভাজা বাদাম। আমি ভাজা বাদাম নিয়েই বলছি, ভাজা বাদাম যেটা, সেটা নিয়ে। এবারে কাঁচা বাদামটা নিয়ে বলি। দুরকম বাদামই আমরা তো খাই বা খেতে পারি বা খাওয়া হয়ে থাকে। কাঁচা ভাজা বাদামটা আমরা মুখে স্বাদ হিসেবে বিকেলবেলা একটুখানি নিয়ে খেলাম, এরকমভাবে তো খেয়ে থাকি না। আর বলছে কাঁচা বাদামটা কিভাবে খাবে? খালি পেটে কাঁচা বাদাম খাওয়া ভালো, তবে এটি ভিজিয়ে রেখে খেতে হবে। কাঁচা বাদাম খালি পেটে খাওয়া ভালো বলছে। আগের দিন রাত্রে আপনি ভিজিয়ে রাখলেন, খালি পেটে খেতে পারলে, হ্যাঁ, আমি যদি খেতে পারি, অনেকের পেটে সয় না, যেমন আমার পেটে কাঁচা বাদাম সয় না খালি পেটে। হ্যাঁ, খেতে পারলে ভালো, সেটা অনেকক্ষণ পেটটা ভরা থাকে অনেকক্ষণ। এতে স্বাস্থ্যকর প্রোটিন, চর্বি এবং ফাইবার রক্তে শর্করার মাত্রা স্থির রাখতে সাহায্য করে। কাঁচা বাদামটা বলছে যদি আমরা খেতে পারি, তাহলে এটা বলছে এটার মধ্যে যে ভালো ফ্যাটটা আছে, সে ভালো ফ্যাট, প্রোটিন এবং ফাইবার যেটা রক্তে শর্করা মাত্রাটা স্থির রাখতে সাহায্য করছে। কাঁচা বাদাম যদি আমরা খেয়ে থাকি, তাহলে কাঁচা বাদামেরও যথেষ্ট উপকারিতা রয়েছে। তাহলে আমরা খাবোটা কখন? হ্যাঁ, খাবোটা কখন বাদামটা? যখন বললাম না, এই জাতীয় জিনিস, বাদাম, কাজু, পেস্তা, কিশমিশ, কতগুলো জিনিস আছে যখন তখন খাওয়া যায় না। উপকারিতার জন্য আমরা কিছু কিছু সময় একটা নির্ধারণ করে খেয়ে থাকি, যেটা আমাদের শরীরের পক্ষে উপকারী হিসেবে গণ্য হয়। এবং বাদামটা আমরা কখন খাবো বলছে? সবচেয়ে ভালো সময় হলো বাদাম খাবার সকালবেলা খাওয়ার পরে, বা সকালবেলা যে দুটো টাইম আছে খাবারের, সেই তার মধ্যবর্তী সময়, মাঝের সময়টাতে, সকালবেলার খাওয়ার পরে বা দুপুরবেলার খাওয়ার পরেও অতটা খাওয়া যায় না, কিন্তু পরে আমরা খেতে পারি। সেটা কি হয়? পেটটা ভরে যায়, পেটটা ভরা থাকে সেটাতে। অতিরিক্ত খাবার থেকে বিরত
রাখতে সাহায্য করছে। বলছে যে আমরা যখন হয়তো সাপোজ আমি বলছি আমি হয়তো ভাত খেলাম, দুপুরে ভাত নিচ্ছি, আমি যতটা পরিমাণে খাই তার থেকে অনেকটা কম করে আমি ভাতটা নিলাম, যাতে আমি খাওয়ার পরে বাদামটা খেলে পেটটা ভরে যায়। হ্যাঁ, কারণ বাদামটা পেটটা ভরা রাখতে এতটাই সাহায্য করে, আমি তার আগে কম খাবার খেলেও আমার কোনো অসুবিধে হবে না, বরঞ্চ আমার খাবার পরিমাণটা অনেকটা কমে যাবে। সেটা অনেকটা ভালো এবং আমাদেরকে মানে খাবার থেকে অনেকটা দূরে রাখবে, বিরত রাখতে সাহায্য করছে। হজম ক্ষমতা প্রক্রিয়াটাও উন্নত করছে কাঁচা বাদাম, মানে কাঁচা বাদাম, এটা ভাজা বাদাম আমি এটা ভাজা বাদামের কথাই বলছি। কাঁচা বাদামটা হচ্ছে ওষুধের মতন আমরা শরীরের উপকারের জন্য খেয়ে থাকি, এবং ভাজা বাদামটাও তাই, কিন্তু ভাজা বাদামটা কি হচ্ছে একটা মুখের স্বাদেতে আমরা খেয়ে থাকি। তাহলে এটা বলছে সকালবেলা খাওয়ার পরে এবং দুপুরবেলা খাওয়ার পরে আমরা খেতে পারি, যাতে কি হবে আমার পেটটা ভরা থাকবে এবং অন্যান্য খাবার থেকে আমাকে অতিরিক্ত খাবার থেকে বিরত রাখতে আমাকে সাহায্য করছে। আমার তাহলে এই বাদামটা আমাকে অতিরিক্ত খাবার থেকে বিরত করতে সাহায্য করছে। তার আগেই বললাম যে আমি ভাতটা পরিমাণ যদি আধা নিই আর এক মুঠ বাদাম খাই, আমার পেটটা ভরে যাবে, অনেকক্ষণ আমি থাকতে পারবো। তারপরে প্রত্যেক দিন বলছে যে আপনি এক মুঠ করে বাদাম আরামে খেতে পারেন, কোনো অসুবিধে নেই। ভাজা বাদাম যেটা বলছি, কাঁচা না। চীনাবাদামের উপকারিতাটা কি, যে এতে উচ্চ পরিমাণে প্রোটিন রয়েছে, এটা উচ্চ পরিমাণে প্রোটিন রয়েছে, ফাইবার আছে যা পেট ভরা থাকতে সাহায্য করে। এই মাত্রই আগেই বললাম আপনাকে, প্রোটিনটা প্রচুর রয়েছে। একটা পরিণত বয়সে বলছে প্রোটিনের মাত্রাটা আমাদের দরকার বেশি, সেক্ষেত্রে আর ফাইবারটাও বলছে এইটা এতটাই উপকার করছে। এই দুটো আমাদেরকে আমরা যদি খাই তাহলে আমাদের পেটটা ভরা রাখতে সাহায্য করছে। ফলে কি হচ্ছে, ফলে আমার অতিরিক্ত ক্যালোরি কমে যায়, ক্যালোরিটা কমে যাচ্ছে। হ্যাঁ, এতে স্বাস্থ্যকর ফ্যাট থাকাতে কোলেস্টেরলের মাত্রাটা নিয়ন্ত্রণে রাখছে। বারবারই এতে বলা হচ্ছে এতে যতটা প্রোটিন আছে, ফাইবার আছে, ঠিক ততটাই তার থেকেও বেশি ফ্যাট আছে, গুড ফ্যাট যেটা বলছে, ভালো ফ্যাটটা আছে, যেটা কোলেস্টেরলে রক্তের শর্করার মাত্রাটা নিয়ন্ত্রণে রাখে। অতিরিক্ত মাত্রা বাদাম খেলে আবার বাড়তি ক্যালোরি শরীরে জমা হতে পারে। অতিরিক্তটা খেতে না বলছে, কেননা ক্যালোরি আছে বাদামে, সেক্ষেত্রে আপনি যদি অতিরিক্ত খান আপনার শরীরে ক্যালোরি বেড়ে যাবে। ক্যালোরি বাড়া মানেই আপনাকে প্রচণ্ড শারীরিক পরিশ্রম করে সেই ক্যালোরিটাকে বার করতে হবে। ক্যালোরি শরীরে থাকাটা তো ভালো না, আমি যতটা ক্যালোরি আমার বডিতে পড়ছে ঠিক ততটা আমি যদি পরিশ্রম করতে না পারি তাহলে আমার শরীরের ক্ষতি করে দেবে। তো কার্বোহাইড্রেট ও প্রোটিন শরীরে শক্তি যোগায়, হ্যাঁ, তাছাড়া পেশি গঠনে সাহায্য করে থাকে। আচ্ছা, ডায়েটারি ফাইবারটা কী করছে, পরিপাকতন্ত্রের কার্যকারিতাটাকে উন্নত করতে সাহায্য করছে এবং হজম প্রক্রিয়াকেও উন্নত করে বা সহজ করে তোলে, আমাদের হজম প্রক্রিয়াটাকেও সহজ করে তোলে। কি করে কোনটা করে, ডায়েটারি ফাইবারটা কোথায় পাচ্ছি না, চীনাবাদামে আমরা পেয়ে থাকি, উন্নত করে। হ্যাঁ, আর ভিটামিন ই এটাতে অ্যান্টিঅক্সিডেন্ট হিসেবে কাজ করে এবং ত্বক ও চুলের স্বাস্থ্য যথেষ্ট উন্নত করতে সাহায্য করছে। তাহলে এটা শুধুমাত্র এইসব রোগের জন্য না, চুল ও ত্বকেরও সাহায্য করে থাকে। এটার মধ্যে ভিটামিন ইতে অ্যান্টিঅক্সিডেন্ট হিসেবে, ভিটামিন ইটা অ্যান্টিঅক্সিডেন্ট হিসেবে আমাদের শরীরে কাজ করছে। ভিটামিন ই যেটার থেকে আমাদের চুল এবং ত্বকের স্বাস্থ্য উন্নত করতে সাহায্য করছে। ক্যালসিয়াম আর অন্যান্য উপাদান কি করছে, আমাদের হাড়ের যে ঘনত্বতা বাড়িয়ে হাড়কে মজবুত করতে সাহায্য করছে, হাড়ের ঘনত্বতা বাড়িয়ে দিয়ে বিভিন্ন রকমভাবে। তাহলে আমরা দেখছি যে আমরা বিভিন্ন রকমভাবে বাদামটা খেয়ে থাকতে পারি, বাদামের কোনো অসুবিধে নেই। এতে প্রচুর প্রোটিন আছে, মনোপলি, তারপরে আনস্যাচুরেটেড ফ্যাট,
ফাইবার, ভিটামিন ই, ভিটামিন বি কমপ্লেক্স, বিভিন্ন কিছু আছে। তাছাড়া খনিজ পদার্থ বলতে খনিজ বলতে আপনার ক্যালসিয়াম, পটাশিয়াম, ফসফরাস, হ্যাঁ, ম্যাগনেসিয়াম, আয়রন, জিঙ্ক, কপার আছে। এগুলো কি করছে? কোলেস্ট্রল কমাতে, হৃদরোগ প্রতিরোধ করতে, ওজন নিয়ন্ত্রণে রাখতে, স্মৃতিশক্তি বাড়াতে, রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করতে সাহায্য করছে। কত কিছু আমাদেরকে সাহায্য করে থাকে এই বাদাম। হ্যাঁ, আমি যে কটা খাবারের উপরে করেছি, যথেষ্ট গুরুত্বপূর্ণ খাবারের উপর দিয়ে আমি ভিডিও পোস্ট করেছি, যাতে প্রত্যেকের সুবিধে হয়। আর আমাদের বয়সী লোকেদের যেন আরও বেশি করে সুবিধে হয়। মানে এই যে আমি খনিজ পদার্থগুলো বা ভিটামিনগুলোর উপরে বললাম, এগুলো এই চীনাবাদামের মধ্যে থাকাতে আমরা এত কিছু রোগ থেকে আমরা নিজেকে প্রতিরোধ করতে যথেষ্ট মানে উপকার পাচ্ছি, প্রতিরোধ করতে আমরা পারছি। হ্যাঁ, আর অপকারিতা বলতে এতে বাদামে প্রচুর স্যাচুরেটেড ফ্যাট রয়েছে। স্যাচুরেটেড ফ্যাটটা প্রচুর পরিমাণে রয়েছে। হ্যাঁ, স্যাচুরেটেড ফ্যাটটা থাকাতে কি বলছে, স্বাস্থ্যের ঝুঁকিটা বাড়িয়ে দিচ্ছে। তাহলে যা যা স্যাচুরেটেড ফ্যাটটা কম থাকা দরকার, বিশেষভাবে ডায়াবেটিস রোগীদের জন্য আমি বলছি। তাহলে বাদামের পরিমাণ একটা লিমিটের মধ্যে রাখা দরকার। একদিকে আপনার এই রোগগুলো আপনাকে কমাবে ঠিকই, কিন্তু এদিকে বলছে স্যাচুরেটেড ফ্যাট যদি বেশি থাকে তাহলে আপনার স্বাস্থ্যের ঝুঁকিটা বেড়ে যাচ্ছে। এতে প্রচুর অ্যাফ্লেটক্সিন প্রচুর অ্যাফ্লেটক্সিনটা রয়েছে। হ্যাঁ, যা লিভারের জন্য ক্ষতিকর বলছে। এর মধ্যে প্রচুর অ্যাফ্লেটক্সিন আছে, যা লিভারের জন্য ক্ষতিকর। এবং আর্থারাইটিসের যারা রুগী, যারা আর্থারাইটিসে ভুগছে, তাদের জন্য চীনাবাদাম ক্ষতিকারক। কখনো যদি খাবার প্রয়োজন বোধ করেন, বা যারা রোগ রয়েছে এরকম কোনো মানুষ যারা আছেন, খেতে চান বা খেতে ইচ্ছে করে, খাওয়ার আগে ডাক্তারের পরামর্শ নিয়ে আপনারা খাবেন। হ্যাঁ, সবসময় যে ভিডিও দেখেই আমি আমি খেতে শুরু করলাম সেটা না। আপনি যখন জানলেন, বুঝলেন, পড়লেন, নলেজে আসলেন, কিন্তু তার আগে আপনার সব সময় যাদের রোগ রয়েছে, বেশ বড় বড় রোগ, যেগুলো একটা স্টেজ এসে গেলে, এখন তো ইন্ডিয়াতে তো ডায়াবেটিস, কোলেস্ট্রল, হাইপার টেনশন তো ভরে গেছে একদম সব ঘরে ঘরে প্রত্যেকের। হ্যাঁ, তাছাড়াও আরও কিছু আছে যেগুলো ক্ষতি করছে শরীরে মানুষের। সেক্ষেত্রে আমি প্রত্যেকটা মানুষকেই বলছি, অতিরিক্ত খাবেন না, লিমিট রেখে খাবেন। যারা ওষুধ হিসেবে নিরাময়ের জন্য খাবেন, তারা সবসময় খাওয়ার আগে ডাক্তারের পরামর্শটা আগে নেবেন। এটা আমার অনুরোধ। ঠিক আছে, তাহলে আমি আজকের মতন শেষ করছি। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন।